নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ নিবেদনে আপনাদের স্বাগত। প্রতি বৃহস্পতিবার এবার থেকে আমরা এই অনুষ্ঠান মেয়রের সাথে 1 ঘন্টা নিয়ে রাত 9টা থেকে 10টায় আপনাদের সঙ্গে থাকব এবং আজকের এই অনুষ্ঠান এবং পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো থেকে আগরতলা পুর নিগম এলাকার যে বিভিন্ন সমস্যা রয়েছে, কি কাজ হয়েছে, কতটা হওয়ার বাকি রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব এবং তার পাশাপাশি পুর নিগমের অর্থাৎ আগরতলা পুর নিগমের কি প্ল্যান রয়েছে আগামী দিনে, কতটা যে সমস্যা রয়েছে দীর্ঘদিনে সেগুলো সমাধান করতে পেরেছে আগরতলা পুর নিগম, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা অবশ্যই আমরা করব। একদম জোন ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। আজকের এই বিশেষ নিবেদন, আজকে আমরা প্রথম এই মেয়রের সাথে 1 ঘন্টা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের সঙ্গে অবশ্যই স্টুডিওতে রয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নমস্কার, স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, মেয়রের সাথে 1 ঘন্টা এই অনুষ্ঠানে অবশ্যই আমরা আগরতলা পুর নিগমের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। অবশ্যই পরবর্তী ধাপে আমরা যখনই এগোতে থাকবো তখন কিন্তু আপনাদের কাছেও আমরা পৌঁছে যাব এবং অবশ্যই আপনাদের কাছ থেকেও আপনাদের কি সমস্যা রয়েছে বা কোন জিনিসটা আপনারা আগে পাননি এখন পেয়েছেন, সবকিছুই কিন্তু জানার চেষ্টা করব। যত দিন এগোবে, যত ধাপে ধাপে আমরা এগোবো, সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, একদম আপনাদের কাছেও পৌঁছে যাব। আজকে সার্বিকভাবে গোটা আগরতলা পুর নিগম এলাকা নিয়ে অবশ্যই আমরা জানার চেষ্টা করব মেয়রের কাছ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে মেয়রের সাথে 1 ঘন্টা। আমি চলে যাব মেয়র দীপক মজুমদারের কাছে। দীপকবাবু, প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব যে আগরতলা পুর নিগম আগে যেরকম ছিল অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি মেয়রের দায়িত্ব যখন নিয়েছেন, কি চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হয়েছে প্রথমেই? বিষয়টা এরকম, যখন আমরা নির্বাচনের প্রাক্কালে, যখন আগরতলা পৌর নিগম নির্বাচনের দিন ঘোষণা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তখন আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল, আগরতলা পুরবাসীর কাছে আবেদন রাখা হয়েছিল, যদি আমাদের বিজেপি নেতৃত্বে আগরতলা পৌর নিগমের বডি গঠন হয় তবে আমরা আগরতলা শহরে যে সমস্যাগুলি আছে এবং যে মৌলিক চাহিদা আছে আগরতলা পৌর নাগরিকের এবং সুস্থ সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমরা নতুন কিছু ব্যবস্থা গ্রহণ করব। আপনি যেটা বলেছেন কি বিষয়ের উপর আমরা প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমরা প্রথমত পৌর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যা পৌর নাগরিক যারা আমাদেরকে করদাতা, যারা পৌর নাগরিকরা, তাদেরকে আমরা যে সার্ভিসটা ওদের পাওয়ার কথা, ওনাদের যা দীর্ঘ 25 বছর সিপিএম পরিচালিত পৌর নিগম দিতে ব্যর্থ হয়েছে, অনেক সমস্যা তারা রেখে গেছেন, যেগুলি ইচ্ছা করলে করতে পারতেন। এটা আমি বলবো তাদের সদিচ্ছার অভাব ছিল, রাজনৈতিক কারণে হয়তো বা কোনো না কোনো কারণে তারা এগুলি করেননি। আমাদের দায়িত্ব নেওয়ার পর সবটাই আমাদের উপর পড়ে গেছে। তো আমরা এটা চ্যালেঞ্জ বলবো না, এটা আমরা বলবো এটা আমার দায়িত্ব। সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ মনে হচ্ছে না, কারণ আমরা ধরেই নিয়েছি আমরা এই কাজগুলি করব। আমাদের যারা ওয়ার্ডের নির্বাচিত কর্পোরেটররা আছেন, যারা এমআইসি মেম্বার, ডেপুটি মেয়র সহ আমাদের যে টিম ওয়ার্ক, এটা সার্বিকভাবে আমরা আলোচনা করে আগরতলা শহরে মেইন যে সমস্যাগুলি আছে সেগুলি সম্বন্ধে আমরা অবহিত হওয়ার পর আমরা প্রায়োরিটি বেসিস কোন ওয়ার্ড, এক একটা ওয়ার্ডের এক একটা সমস্যার নেচার আলাদা। আপনি সেন্ট্রাল জোনে যে সমস্যা, নিকাশি ব্যবস্থা, ড্রেনেজের বা আলোর ব্যবস্থা বা রাস্তার ব্যবস্থা যতটা প্রয়োজন, আপনি অন্য জোনে সাউথ জোন ততটা নয়, নর্থ জোনে ততটা নয়, কিছু ইস্ট জোনে কিছুটা, সেন্ট্রাল জোনের সঙ্গে পাশাপাশি। তা জোনাল ওয়াইজ আলাদা একটা সমস্যা বা চাহিদা বা কিছু কাজ করার ধরন আলাদা সর্বক্ষেত্রে। তো আমরা ওয়ার্ড ভিত্তিক একটা চিন্তা করেছি, পর্যালোচনা করেছি যে কোন ওয়ার্ডে কাজ কম হয়েছে, কোন ওয়ার্ডে কাজ বেশি করা প্রয়োজন ভিত্তিক আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। তো আমাদের কাছে প্রথম ফার্স্ট প্রায়োরিটি আগরতলা পুরবাসীকে আমরা কথা দিয়েছিলাম
সুন্দর পরিচ্ছন্ন দূষণমুক্ত আগরতলা শহর মানুষকে উপহার দেব এবং পাশাপাশি যানজট মুক্ত, সেই হিসেবে আমরা কাজ শুরু করেছি। মেইনলি আমরা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা চেষ্টা করছি। তা আপনারা দেখবেন, আমিও অন ক্যামেরাই বলছি, আগরতলা পৌরবাসী আগেও আগরতলা যারা পরিচালনা করেছিলেন পৌরসভা, তাদের সময়কার আগরতলা যে অবস্থা ছিল, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে, শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে, আমি বলবো আমাদের পৌর নিগমে আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা অনেকটা কাজ করে ফেলেছি এবং এটা একটা ধারাবাহিক কাজ। ইচ্ছে করলে সবটা শেষ করা যাবে না। এটা প্রতিনিয়তই, যেমন আবর্জনার কথা বলা হচ্ছে, আবর্জনা প্রতিনিয়তই জেনারেট হয়। তো এগুলো আমাদের পরিষ্কার করার জন্য বিশেষ বিশেষ পদ্ধতি আমরা গ্রহণ করেছি। আগে যারা পরিচালনা করেছেন তারা কিভাবে পরিচালনা করতেন, কি কারণে শহর অপরিচ্ছন্ন থাকতো, এটা আমরা চিন্তা ভাবনা করেছি। আমাদের অফিসারের সঙ্গে কথা বলেছি, আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে সম্যক পরিদর্শন করে এলাকা আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা কিছুটা অবস্থা পরিবর্তন করব ব্যবস্থাপনার মধ্যে, সেভাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বললেন যে একদম ওয়ার্ল্ড ভিত্তিক যে রিকোয়ারমেন্ট রয়েছে সেইভাবে আপনারা এগিয়ে যেতে চাইছেন। তো কিছু কিছু ব্যাপারে অবশ্যই বলতে হয় যে এখন পর্যন্ত যে 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 জিনিসগুলো করতে পেরেছেন, অবশ্যই ডিটেলসে আমরা যাব, তো সেটাতে আপনি কি সন্তুষ্ট রয়েছেন বা আরো কতটা করার বাকি রয়েছে আপনি মনে করছেন এখনো পর্যন্ত, ওভারঅল যদি আমি একটু বলি? না, সন্তুষ্ট আমি বলবো, তারা যে কাজগুলি 25 বছর বলবো না, 10-15 বছরে অন্তত যা করতে পারেননি, আমাদের 1 বছরে কিন্তু আমরা করতে পেরেছি, কারণ আমাদের সদিচ্ছা আছে। আর বিশেষত আপনি দেখবেন 2018 আগে, 2018 পর সারা রাজ্যের একটা চিত্র পাল্টে গেছে উন্নয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের সরকার আসার পর আমাদের সরকার কাজ করেছে, কিন্তু কিছু কিছু প্রতিবন্ধক ছিল, এই কারণে বাধা ছিল, এই কারণে তখন পৌর নিগমের দায়িত্বে ছিলেন সিপিএম পরিচালিত পৌরসভা, তারা সেই কারণে আমাদের সরকার ইচ্ছে করলে আগরতলা শহরে সার্বিক উন্নয়ন করতে পারেনি। তবু আমাদের নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, আমাদের সরকার চেষ্টা করেছে আগরতলা শহরকে, মানুষকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করা, বিশেষ করে ওয়াটার জল যন্ত্রণা থেকে নাগরিকদের মুক্ত করা বা এ থেকে বের করা। সেই কিছু কিছু স্কিম, দীর্ঘমেয়াদী স্কিম নেওয়া হয়েছিল। তখন স্মার্ট সিটি ছিল, কিন্তু সিপিএম পরিচালিত পৌর নিগম বা তখন বামফ্রন্ট সরকারটা ছিল, রাজ্যে সরকারও ছিল সিপিএম পরিচালিত এবং পৌর নিগমও ছিল, কিন্তু তারা কিন্তু এই কাজটা করেনি। আমাদের সরকার আসার পর আমাদের সরকার কিন্তু নির্বাচন আগে যেমন পৌর নিগম আমরা কথা দিয়েছিলাম পৌরবাসীকে, রাজ্যবাসীকে কিন্তু আমাদের দল থেকে বলা হয়েছিল যদি আমাদের বিজেপি নেতৃত্বে সরকার হয়, রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করবে, এবং আমাদের কাজ শুরু হয়েছিল, কাজ করা হচ্ছিল। কিন্তু মাঝখানে যেহেতু পৌর নিগম আমাদের দখলে ছিল না, কিছু কিছু কাজ করতে অসুবিধা হচ্ছিল, তারা স্মার্ট সিটি কাজটাও প্রায় করতে দেননি। আমি বলবো রাজনৈতিক কারণে হোক, দেননি। তা আমাদের সরকার আসার পর স্মার্ট সিটি কাজ আস্তে আস্তে শুরু হয়েছে, কিন্তু যেহেতু পৌর নিগম দায়িত্বে সিপিএম পরিচালিত ছিল, তারা অনেক সময় স্মার্ট সিটি কাজকে তারা সাহায্য করেনি, স্মার্ট সিটিকে। আচ্ছা, আমরা যখন সরকারে আসলাম, বিশেষ করে পৌর নিগমে দায়িত্ব নিলাম, তখন কিন্তু আমরা স্মার্ট সিটি কাজটা আপনি দেখবেন, আগে সিপিএম পরিচালিত পৌর নিগমের সময় স্মার্ট সিটি কতটা কাজ করেছে, শহরের উন্নয়নে তারা কতটা আগ্রহী ছিল, আর আমরা পৌরসভা গঠন করার পর আমরা কতটা কাজ করেছি, এটা আমরা এখনই চাই যে আগের আর এখনের মধ্যে তুলনা হোক। তারা টানা 20 বছর প্রায় পৌর পরিষদ, পৌর নিগম তারা চালিয়েছে, সিপিএম সরকারও বামফ্রন্টের ছিল। আর আমাদের সরকার 2018 আসার পর এবং আমাদের পৌর নিগম 2021 গঠন করার পর আপনি দেখবেন মিলিয়ে কাজটা আমরা কতটা করেছি, অল্প সময়ে আমরা কতটা বেশি কাজ করেছি। তো সবটা হয়েছে বলবো না, কারণ সবটা তো আর একদিনে শেষ করা যায় না, কারণ দীর্ঘ 25 বছরে যে সমস্যা তারা দিয়ে রেখে গেছেন, যে সমস্যাগুলি তারা সমাধান করেননি, এবং মানুষের যে চাহিদা, দিন দিন মানুষের চাহিদা বাড়ে, তো চাহিদাগুলি তারা পূরণ করতে পারেনি, ব্যর্থ হয়েছেন সম্পূর্ণভাবে। যে কোনো কারণে সরকার তাদের ছিল, পৌর নিগম তাদের ছিল, পারেননি কেন? আমাদের সরকার এখন আমাদের, পৌর নিগম আমাদের, আমরা কাজ করছি, আমরা তো সরকারের সুযোগ, আমাদের সরকার, রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করছেন, সাহায্য করছেন। আর তৎকালীন সময় তারা একসঙ্গে থাকা সত্ত্বেও দুটো বোর্ড, সরকার এবং পৌর নিগম, তারা এই কাজগুলি করেনি, বললাম সদিচ্ছার অভাব আছে। যাই হোক, আমরা কাজ শুরু করেছি। আগরতলা শহরের
যে সমস্যাগুলি, বিশেষ করে আমি বলবো যে ওয়াটার লং একটা বিশেষ সমস্যা আগরতলা শহরে। একদম আগে বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে প্রচুর জল জমে যেত। আপনি আমার ক্যামেরা যারা আজকে আপনার স্টুডিওতে যারা শুনছেন, বিশেষ করে আমি বলবো আগরতলা শহরে যারা বনমালীপুরে বাসিন্দা বা নাগরিক, একদম ধলেশ্বর, শিবনগর, কৃষ্ণনগর, জয়নগর, রামনগর নিম্নাঞ্চল, এটা অল্প বৃষ্টিতে আজকে আগরতলা শহরটা 2018 আগে মনে করুন আমি বলবো, তখন কিন্তু অল্প বৃষ্টিতে বনমালীপুর প্রায় বাড়িতে 3 দিন 4 দিন জল থাকতো। একদম আগরতলা শহরে একটা সময় বলা হতো যে আগরতলা শহরটা পুরো কড়াইয়ের মতো, পুরো জল বলতো। হ্যাঁ, যারা কাজ করেননি বা ভাবেননি, চিন্তা করেনি, তারা বলতো, কারণ তারা কাজটা না করার জন্য বা করতে পারেনি বলে ব্যর্থ ঢাকার জন্য বলতো কড়াইয়ের মতো। তো কড়াইয়ের মতো, এখন তো কড়াইয়ের মুখে কড়াই কেউ সোজা হয়ে গেছে। তো আমাদের সরকার কি করে পারলো? একদম আমাদের সরকার কিন্তু 2018 পর আসার পর আগরতলা শহরের উপর যোগ দিয়েছে, যেটা কমিটমেন্ট করেছিল যে নির্বাচন আগে যদি আমাদের সরকার হয় তবে আমরা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করব। আমরা দেখেছি এসব জায়গা নির্মাণ, এসব জায়গাতে অল্প বৃষ্টিতে 3-4 দিন জল থাকতো। আগরতলা শহর প্রাণ কেন্দ্রে RMH চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, আপনাদের ধারণা আছে যারা দেখছেন শুনছেন আমার কথা, 7-8 ঘন্টা জল থাকতো রাস্তায়, যানজট হতো, গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত, মানুষ চলাচল করতে পারতো না। এবং ওই এলাকার যে দোকানগুলি ছিল, ব্যবসার জায়গাগুলি ছিল, সেগুলি 3 দিন দোকান পর দিন খুলতে পারতো না। নোংরা জল, আবর্জনা, মাটি ঢুকে তার সামগ্রী নষ্ট করে ফেলতো। আর এখন আমি তো চ্যালেঞ্জ করে বলবো, এখন অতি বর্ষণ, তখন অল্প বৃষ্টিতে এটা হতো, আর এখন অতি বর্ষণ, অনেক বৃষ্টি হলে পরও আগরতলা শহরে ওই জায়গাগুলি, বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, আপনার জয়নগর, কৃষ্ণনগর, রামনগরের নিম্নাঞ্চল, এখন কিন্তু কোথাও, বিশেষ করে বনমালীপুর সব জায়গাতে যেখানে 3 দিন জল থাকতো, 4 দিন থাকতো, সেখানে কিন্তু এখন 1 থেকে 1.25 ঘন্টার মধ্যে কোনো বাড়ি জল থাকে না। রাস্তায় 1 থেকে 1.25 ঘন্টার মধ্যে জলটা নেমে যায়। ওরিয়েন্ট চৌমুহনীতে আপনি দেখবেন কদিন আগে গত বছর 2টি ফ্লাড হয়েছিল, সর্বকালের রেকর্ড বৃষ্টি হয়েছিল, অল্প সময়ে বেশি বৃষ্টি হয়েছিল। তো এটা আপনি দেখবেন সারা ভারতবর্ষে, আমি বিদেশ ধরি না, যেখানে আমাদের থেকে ভালো নিকাশি ব্যবস্থা বড় বড় সিটিতে, মানে বোম্বে বলুন, বেঙ্গালোর বলুন, চেন্নাই বলুন, কলকাতায় বলুন, আপনি দেখবেন 2-3 দিন জল থাকে অনেকে বাড়িতে, অনেক ফ্ল্যাটে জল ঢোকে, অনেক বাড়িতে থাকে, রাস্তায় থাকে অনেক দিন। এটা নিকাশি এত ভালো উন্নত হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের শহরে কিন্তু এতটা থাকে না এখন, এটাও থাকবে না। কারণ আমাদের, আপনি জানবেন যে আমাদের আগরতলা শহরের বৃষ্টির সময় যে জলটা হয়, আমাদের 16টা পাম্প আছে। কয়েকদিন আগে আরো একটা পাম্প আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিশা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আপনার গ্রিন ডেস্ক ক্লাবের সামনে, মহারাজগঞ্জ বাজারে সামনে। আরেকটা আমাদের কল্যাণীতে কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী দ্বারা ওপেন হবে। আমাদের এমনিতে 18টা পাম্পের ক্যাপাসিটি এখন আমাদের আছে, 4টা ডিজেল পাম্প আছে এডিশনাল। যদি অনেক সময় দেখবেন বৃষ্টি হলে পড়ে বা ঝোড়ো হাওয়াতে কারেন্ট চলে যায়, তখন পাম্পগুলি, এক্সট্রা পাম্পগুলি আমাদের সচল থাকে। তো এই ক্ষেত্রে আমরা আরো বেশি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি, আমাদের পাম্পগুলি সচল, এবং যখন বৃষ্টি শুরু হয় তখন অটোমেটিক্যালি পাম্পগুলি আমার চালু হয়ে যায়। তবে জল থাকতেই একটা কারণে আমরা যতটা অনুধাবন করেছি, আমাদের সার্ভে করা হয়েছে, আমাদের এক্সপার্ট এনেছি, আমাদের অফিসাররা দেখেছেন। আমি নিজেও অনেক জায়গায় আমি প্রতিনিয়তই প্রতিটি ওয়ার্ডে ঘুরি, বিশেষ করে জল যন্ত্রণা থেকে আমাদের সরকার যেমন দায়িত্ব নিয়ে কাজটা করেছেন। পরবর্তী সময় আমাদের মুখ্যমন্ত্রী গত বন্যার সময় যখন প্রচুর বৃষ্টি হয়েছিল, আগরতলা শহরে জল জমে গেছিল, অনেকক্ষণ জল ছিল, 5-6 ঘন্টা জল ছিল। তো সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমিও বেরিয়েছি, আমাদের অফিসাররা বেরিয়েছেন। আমরা সমস্ত একটা পর্যবেক্ষণ করে মাননীয় মুখ্যমন্ত্রী পরের দিন একটা গুরুত্বপূর্ণ আর্জেন্ট মিটিং ডেকেছিলেন। ডেকে এই জল যন্ত্রণা থেকে আগরতলা পুরবাসীকে মুক্ত করার জন্য একটা পার্মানেন্ট সলিউশনে একটা বড় প্রজেক্ট আমরা কর্মসূচি গ্রহণ করছি। এটা সময় লাগবে। আচ্ছা, তো মেইন তো আপনি জানবেন যে আগরতলা শহরের যে জলটা জমে 2টো খাল দিয়ে মেনলি এটা ডিসচার্জ হয়। একটা হচ্ছে আখড়া খাল, একটা হচ্ছে কালাপানিয়া খাল। আচ্ছা, 2টো মেন ড্রেন। অন্য ফিডার ড্রেন থেকে গেলে মেন ড্রেনে পড়ে, ওটা বাংলাদেশে যায় জলটা। তো আমরা আখড়া খালটা অলমোস্ট কভার হয়ে গেছে, এখন কভার ড্রেন হয়ে গেছে। আচ্ছা, তো হওয়াতে কি হয়, যখন কাজ চলছিল, গতবার বৃষ্টিটা জলটা বেশি কম ছিল, এই কারণে আমাদের আমরা দেখেছি এই কারণে যে
কাজ হচ্ছিল, কোথাও কোথাও বাদ দিয়ে দিয়ে কাজটা করা হয়। তো আখাউড়া খালটা যেহেতু শেষ পয়েন্ট, এখান থেকে বাংলাদেশে চলে জলটা, আখাউড়া শহরে জলটা অনেক জায়গাতে কাজ চলাকালীন বৃষ্টিটা হয়েছিল, কিছু কিছু জায়গাতে জল অল্প সময় লেগেছে পাস হওয়াতে। আর কভার ড্রেন করাতে হয় কি হয়েছে, তখন যে সিস্টেমে আগরতলা শহরে ড্রেনগুলি পরিষ্কার করা হতো সেগুলি ঠিক মতো করা হতো না। আচ্ছা, আমরা যারা অফিসাররা করাতেন বা এলাকা যারা নাগরিকরা জানতে পারতেন না কতটা ভিতরে ময়লা আছে, আবর্জনা আছে। যখন লেবারদের পাঠানো হতো তারা ভিতরে যেতেন, গিয়ে তারা যতটা তুলতে পারতেন ততটাই বলতেন যে সবটা পরিষ্কার আছে, আর বাইরে থেকে দেখার কোনো উপায় ছিল না। ম্যানুয়াল দিয়ে লোকটা ঢুকতো, আর অনেক সময় ভয়ে ঢুকতো না, কারণ এখানে কোনো বিষক্রিয়া হয় কিনা, অক্সিজেন অভাব হবে কিনা, এটা ছিল। এই সিস্টেমটা আমরা এবার পাল্টে দিয়েছি। কিছুদিন আগে আপনি দেখবেন, আপনাদের চ্যানেলে দেখিয়েছিল, সাংবাদিক বন্ধুরা গিয়েছিলেন, আমরা সবার সামনে দেখিয়েছি। এখন আমরা দিল্লির একটা এই ধরনের কাজ করে, এরকম মান্নান এন্টারপ্রাইজ নামে একটা কার সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছে, যারা গুজরাট, গুয়াহাটি এরকম বড় বড় কর্পোরেশনে ওরা এই নিকাশি ব্যবস্থা এই কাজগুলি করছেন। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই কাজটা শুরু করেছি খুব সফলতার সঙ্গে। এখন আমরা কাজটা এইভাবে করছি। এখন ম্যানুয়াল দিয়ে আমাদের যে ওদের যে এক্সপার্ট লেবার এই কাজে, ওরা এখন ঢুকেন ভিতরে, আচ্ছা, সঙ্গে ক্যামেরা নিয়ে যান। আচ্ছা, আর বাইরে থেকে আমি নিজেও দেখেছি, বাইরে থেকে যেই জায়গাটা পরিষ্কার করা হয় আমরা নির্ধারিত করে দিই যে 100 মিটার বা 10 মিটার তোমাকে আজকে এই কাজটা করতে হবে। এটা নিচে 10 ফুট নিচে ময়লা থাকুক জমা বা 3 ফুট থাকুক, তোমাকে জলের লেভেল পরিষ্কার করতে হবে। তা আগে তো তাদের মুখের কথা বিশ্বাস করতে হতো, একদম। আর এখন আমাদের ক্যামেরা থাকে ভিতরে, ওরা সেটা দেখে মনিটর করা যায়। আমাদের বাইরে থেকে 2টো বড় গাড়ি এসছে চেক করার জন্য, মনিটরিং থাকে বাইরে থেকে, আমরা নিজেরা দেখি। আমি দেখেছি এখন আমরা অনেক জায়গাতে ডিসপ্লে করি, ওই এলাকা পাবলিক দেখতে পারে তার সামনে ড্রেনটা পরিষ্কার হচ্ছে কিনা কমপ্লিটলি। আর যাতে অক্সিজেন অভাবে কোনো কারণে যাতে কোনো লেবার অসুস্থ হয়ে না পড়ে বা কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, সেখানে অক্সিজেন ভ্যান আলাদা না হয়েছে। সেটা আমি একটু ক্লিয়ার ভাবে জানতে চাই বিষয়টা, যে এই যে পরিষ্কারটা হচ্ছে সেটা কি ম্যানুয়ালি করা হচ্ছে নাকি সেই মেশিনটার সাহায্যেই পুরোটা পরিষ্কার হচ্ছে, কিভাবে হচ্ছে ব্যাপারটা? ম্যানুয়ালি কিছুটা থাকছে, মেশিনটা মেইনলি মেশিনটা হচ্ছে যেখানে মেশিন, এই খালটা সবটা মেশিনে, বড় বড় গাড়ি তো এগুলি একসঙ্গে 6টা-7টা গাড়ি লাগছে ডিসেল্টিং এর, তো আপনার মেশিন দিয়ে কাজ হচ্ছে। আর তাহলে ঝুঁকিটাও তাহলে কম থাকছে, অনেকটা কম থাকছে, এবং আধুনিক পদ্ধতিতে, সায়েন্টিফিক পদ্ধতিতে। এখন যারা শ্রমিকরা যারা ভিতরে গিয়ে পাইপটা ফিট করে বা ক্যামেরাটা লাগায়, ও তো ঢুকতে হচ্ছে একদমই, তো অক্সিজেন নিয়ে আলাদা একটা গাড়ি আছে, কোনো অসুবিধা হচ্ছে না, আমরা দেখেছি। এবং আমরা আমাদের অফিসাররা পাবলিক দেখতে পাচ্ছে ভিতর কতটা পরিষ্কার। এখন কি হচ্ছে, এই কারণে 2টো সুবিধা হচ্ছে। জলটা খুব তাড়াতাড়ি বেরোবে এখন শহর থেকে, কোনো অবস্ট্রাকশন নেই। আমরা যে কাজটা বাকি কিছু কাজ আছে এখন সবটা কভার হয়নি, অন্তত 25% কাজ বাকি আছে, আমরা বন্ধ করে দিয়েছি, বর্ষা ভোর করবো। তো ওই জায়গাটা একদম কোনো বাদ নেই, শুরু থেকে শেষ অব্দি, বাংলাদেশের বর্ডার অব্দি কোথাও কোনো বাদ নেই, আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবং জল এখন এইভাবে মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, 2টি উপকার হচ্ছে। আমি বলবো কভার ড্রেন মশার উপদ্রব যেটা ছিল, যখন জলটা জমে থাকে, ফ্লো থাকে না, তখনই লার্ভাল সৃষ্টি হয়। আর এবার জলের যখন কারেন্টটা চলে এসছে, ফ্লোটা চলে এসছে, তো মশার উপদ্রব থেকে আগরতলা শহরবাসী অনেকটা রক্ষা পাচ্ছে। 2টো কাজ হচ্ছে। দ্বিতীয় যে সেকেন্ড লাইন আমাদের, যেটা সেকেন্ড মেইন লাইন দিয়ে আগরতলা শহরে জলটা, দ্বিতীয় আর একটা যেটা দিয়ে যায়, এটা হচ্ছে কালাপানিয়া খাল। এটাকে আমরা কিছু কিছু জায়গায়, প্রায় জায়গাতে আমরা মেশিন দিয়ে কাজটা করার চেষ্টা করছি, কিন্তু অনেক জায়গা কালাপানিয়া আছে এখানে মানুষ দখল করে রেখেছে অনেকটা রাস্তা। আচ্ছা, বা এই বড় বড় গাড়িগুলি আপনি দেখেছেন মতো গাড়িগুলি, এগুলি ওই সব রাস্তায় ঢোকা সম্ভব না। তো আমরা এখানে ম্যানুয়ালি ওদেরকে কন্ট্রাক্ট দিয়েছি। আচ্ছা, ওদের এক্সপার্ট লেবার আছে, ওরা লেবার আনাচ্ছে আর বাইরের থেকে এনে ওরা, আমরা 1 মাস টার্গেট দিয়েছি। আখাউড়া এবং কালাপানিয়া খাল সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার করব। যেখানে সিল্ট আছে তুলে নিচ্ছি, যেখানে বড় করা, যেখানে কোথাও কোথাও আটকানো আছে, সেখানে অবস্ট্রাকশনগুলি আমরা কেটে, রজার দিয়ে কেটে, কোথাও ম্যানুয়াল লেবার দিয়ে কেটে, কোথাও মেশিন দিয়ে কেটে আমরা জলের ফ্লোটা বাড়িয়ে দিচ্ছি, যাতে বেয়ারিং ক্যাপাসিটিটা বাড়ে। আমাদের শুরুতে কালাপানিয়া কোথাও 20 ফুট 22 ফুট আছে, কিন্তু অনেক জায়গাতে 8 ফুট আছে। এখন ওই জায়গাটা আমরা 20-22 ফুটে মাটি কেটে ঠিক করা যাচ্ছে, যাতে জলটা স্বাভাবিক গতি যেতে পারে। তারপরে একটা প্রশ্ন থাকে,
আমরা আমাদের ভিতরটা যতটা পরিষ্কার করলাম, বাংলাদেশের পরে জায়গাটা ওনারা করেন না। আচ্ছা, তো আমাদের স্বাভাবিক যে জলটা যায় শহরে, একটা সময় গিয়ে কিন্তু আটকে থাকে, অনেক ধীরে যায়, কারণ ওটা আমরা পরিষ্কার করি, ওরা সবসময় করে না। তো আমরা ভারত সরকার, বাংলা সরকারের কথা বলে আমরা নমিনেশনের পরে আমরা কিন্তু 700-800 মিটার জায়গা পরিষ্কার করেছি। আচ্ছা, আমরা আবার চিঠি দিচ্ছি ভারত সরকার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে, যাতে ওই জায়গাটা ওনারা করে বা আমাদের করার সুযোগ দেয়। আচ্ছা, আমাদের যে এই পরিশ্রমটা বা আমাদের যে সেটা ওইখানে গিয়ে চেষ্টাটা, আটকে যাচ্ছে। ওটা যাতে আটকে যাচ্ছে। তো শহরে জলটা একটু দেরিতে নামলে কি হয়, রাস্তায় থাকে, কোথাও কোথাও গতবার বেশি বন্যাতে অনেক বাড়িতে নতুন নতুন করে জল ঢুকে গেছে, যেটা ঢুকেনি। এটা কিন্তু ফ্লাডের কারণে। এমনি স্বাভাবিক যদি বৃষ্টি হয়, যেটা শহরে আগরতলাতে হয় সবসময়, সেই বৃষ্টিপাতে কিন্তু আমরা আমাদের সমস্ত ব্যবস্থা আছে, আমাদের শহরের জল পরিষ্কার করা, রাস্তার জল যাতে না জমে সেই ব্যবস্থা আমাদের পরিপূর্ণ নেওয়া আছে। আমরা আগামী দিনও এই বিশেষ করে এই আমাদের এই ওয়াটার লগ্নিতে বাঁচানোর জন্য আমাদের দীর্ঘমেয়াদী কিছু প্রজেক্ট আছে। আমরা আরো 3-4টি আমরা এরকম ওয়াটার সাকশনের পাম্প আমরা বসাবো, আমরা ঠিক করে পেরেছি। কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমের সামনে, রামনগর 4-এ একটা, আপনার আমাদের শকুন্তলা রোডে একটা বসবে। তো আমরা 3টা পাম্প এর মধ্যে বসাবো। আচ্ছা, আর আমরা এখন বাকি পাম্প আমাদের বসানো চিন্তা ছিল, কিন্তু আমাদের পরবর্তী যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমাদের যে পাম্পগুলি আছে এগুলি আমরা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আরো এক্সিস্টিং পাম্প যেগুলো আছে, হয় আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক আমরা পাম্প বসাবো। এগুলি এখন যেমন আমরা যে পাম্পগুলি আছে, মানে সেখানে কি তাহলে নাম্বার অফ পাম্পস না বাড়িয়ে যেই পাম্পগুলো আছে সেগুলোর ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া যাবো এবং নাম্বার অফ পাম্প আমরা বাড়াতে পারি। আচ্ছা, যেখানে আমরা দেখছি প্রতিনিয়ত সার্ভে করা হচ্ছে, দেখছি কোথাও কোথাও যদি এরকম কিছু সমস্যা থাকে যে পাম্প করা উচিত, তো আমরা ওই জায়গাতে পাম্প বসাবো। তো ওইগুলি কি হবে, এখন যে ব্যবস্থাপনা আছে, আমাদের 3 শিফটের লোক আছে, মানে এখন যদি বৃষ্টি হচ্ছে না কিন্তু এখন লোক আছে। আচ্ছা, যদি হঠাৎ বৃষ্টি রাত 2টোর সময় সঙ্গে সঙ্গে পাম্প চালু করতে পারে, ম্যানুয়ালি কাজ করা হচ্ছে, লোক থাকে। কিন্তু ওই পরবর্তী যে ব্যবস্থা হবে, এটা আমাদের ব্যবস্থাপনায় আছে যে এখন তখন আর কোনো লোক লাগবে না, অটোমেটিক জল যখন বাড়বে অমনিতে পাম্প চালু হবে। আচ্ছা, মানে সেন্সরের মাধ্যমে হ্যাঁ, রাইট। এবং যখন জল কমবে পাম্প স্টপ হবে। আমাদের ইলেকট্রিক কনজাম্পশন কম লাগবে, আমাদের লোকও লাগবে না, আধুনিক ব্যবস্থাপনা, কাউকে বলতে হবে না, কাউকে চিন্তা করতে হবে না, অটোমেটিক হবে। আস্তে আস্তে আগরতলা শহরকে সার্বিকভাবে, এটা তো মেন খালের কথা বললাম, বিভিন্ন ওয়ার্ডে আপনি দেখবেন আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা ওয়ার্ডে অনেক টাকা খরচ করেছি ড্রেনেজ সিস্টেমের উপর। আচ্ছা, যেটা সিপিএম পরিচালিত পৌর নিগম বা সরকার এটা করেননি বা এদিকে তারা খেয়াল করেননি। আমি তো বলবো যে আপনি বলেছেন একটা কথা, পরিকাঠামোগত কি ব্যবস্থা, এটা যদি আসি, এটা রাজনৈতিক কথাই বলবো। আমিও পৌরসভায় একসময় চেয়ারম্যান ছিলাম। একদম। আমরা তখন ওয়ার্ড ছিল 17টা। তখন যে কর্মচারী বা কর্মী সংখ্যা বা যে ব্যবস্থাপনা 17টার ক্ষেত্রে তখন কম ছিল আমাদের মনে হয়েছে। তো রাজনৈতিক কারণে সিপিএম কি করলো, দেখলো নির্বাচনে আমরা যখন জিতলাম আমরা 14 ওয়ার্ড পেয়েছিলাম বাম বিরোধী কংগ্রেসকে। তাদের ধারণা হলো পরবর্তী যখন নির্বাচন হবে তবে শহরের মানুষ কমিউনিস্ট পার্টির সঙ্গে নেই, পৌর বোর্ড গঠন করা যাবে না। তারা রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য পরিকাঠামো কোনো উন্নতি না করে তারা 35 ওয়ার্ড করল, যেখানে তাদের প্রাধান্য তৎকালীন সময় ছিল, এখন যদিও নেই। নদীর 2 পারে, কাটাখাল এবং হাওড়া নদীর 2 পারে তারা ওয়ার্ড সংখ্যা বাড়ালো। বাইরে নির্বাচন করলো তাদের মতো করে, সাইন্টিফিক রিগিংয়ের মাধ্যমে তারা নির্বাচন করলো। পৌরবাসীর ইচ্ছা ভোট বাক্সে প্রতিফলিত হলো না, তাদের মতো করে তারা পৌর নিগম গঠন করলো 35 ওয়ার্ডে। তারপর নির্বাচনে দেখা গেল যে বাম বিরোধী লোকজন পক্ষে মানুষ সমর্থন করছে, অনেকগুলি ওয়ার্ড জিতে ফেলেছে কংগ্রেসীরা। তখন তারা আবার চিন্তা করলো না, এইভাবে শহরবাসীরা ওদের সঙ্গে নেই। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারও কিন্তু আক্ষেপ করে বলেছিল, আমরা এত কাজ করি শহরের জন্য, কিন্তু শহরবাসী আমাদেরকে সমর্থন করে না দলকে।
বাস্তবিক অর্থেই তারা তো কাজ করেননি, তারা রাজনীতি করেছেন বলে তো সমর্থন করে না মানুষ। তো তারা কি করলেন, এরপরে 49টা সিট করলেন, আরো এরিয়া বাড়ালেন তাদের মতো করে, যেখানে প্রয়োজন নেই, পরিকাঠামো কোনো উন্নতি না করে। কিন্তু কি হলো, যারা পৌর নিগমের ওয়ার্ডের আওতাভুক্ত হলেন তারা আগে পঞ্চায়েতে ছিলেন, তো পঞ্চায়েতের সুযোগ সুবিধাগুলি বন্ধ হয়ে গেল ওই গরিব ওই অংশের মানুষের কাছে। আবার পৌর নিগমের সুবিধা যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ পরিকাঠামো নেই, পরিকাঠামোর জন্য আমরা এই অবস্থা এখনো ভুগছি। যে পরিকাঠামো তো উন্নত না করে তারা ওয়ার্ড বিন্যাস করেছে, ওয়ার্ড বৃদ্ধি করেছে, আলটিমেটলি যে নাগরিক পরিষেবা দেওয়ার কথা সেটা সুন্দর মতো দেওয়া সম্ভব হয়নি। তারা দেননি, তারা দেওয়ার জন্য করেননি, তারা রাজনীতি করার জন্য, সরকারে থাকার জন্য, পৌর বোর্ড গঠন করার জন্য করেছে। আর আমাদের সরকার এসে না, আমরা মানুষের কাজ করব, সেখানে আমরা আস্তে আস্তে পরিকাঠামো উন্নত করার চেষ্টা করছি। আমরা স্মার্ট সিটিকে দিয়ে কাজ করাচ্ছি, আমাদের রাজ্য সরকারের নগর দপ্তর কাজ করছে, যেটা আমাদের পৌর নিগমের কাজ করা সম্ভব নয়, বড় বড় কাজগুলি এরা নগর দপ্তর দিয়ে সরকার করাচ্ছে, পূর্ত দপ্তর দিয়ে করাচ্ছে রাস্তাগুলি, বড় বড় রাস্তাগুলি। তো সার্বিকভাবে আমাদের সরকার আগরতলা শহরবাসী এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছে, যে মৌলিক চাহিদাগুলি তাদের আছে সেগুলি নিরসনের চেষ্টা করছে বা কাজ করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। পাশাপাশি আগরতলাকে নতুনভাবে সাজানো আমরা চেষ্টা করছি। আগরতলাকে দেখবেন, আমি অন ক্যামেরায় বলছি, যারা আমার কথা শুনছেন, আজকের থেকে 1 বছর আগে আমরা পৌর নিগম দায়িত্ব নেওয়ার আগে আগরতলাকে আপনারা দেখুন, আর এখন আগরতলাকে আপনারা দেখছেন যে কতটা পরিবর্তন হয়েছে। একদম আমূল পরিবর্তনের দিকে যাচ্ছে আগরতলা শহর। একদম। দীপকবাবু, আপনি ড্রেনের কথা বলছিলাম, আমরা নিকাশি ব্যবস্থার কথা বলছিলাম, বড় ড্রেনগুলোর কথা আপনি বললেন যে দিক দিয়ে একদম জল বেরিয়ে যায়। কিছু ড্রেন আমরা বিভিন্ন জায়গাতে ঘুরেছি যে কাভার ড্রেন হিসেবে দেখতে পেয়েছি, কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে এখনো কিছু ড্রেন ওপেন রয়েছে, কাভার্ড হয়নি, আনকাভার্ড ড্রেন রয়েছে। তার পাশাপাশি কিছু ড্রেনে দেখা গেছে যে সেখানে নোংরা আবর্জনাও জমে রয়েছে। তো এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবে পুর নিগম? বিভিন্ন জায়গাতে দেখা যায় যে ড্রেনে অনেকটাই প্লাস্টিক থেকে শুরু করে নানান জিনিস জমে থাকে, যার ফলেও কিন্তু সেখানে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে, ড্রেন উপচে জল রাস্তায় চলে আসছে বা বাড়িতে ঢুকে যাচ্ছে, সেই বিষয়টাও একটা আছে। সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে পুর নিগম? না, দেখুন, আমাদের চেষ্টা আছে এবং করছি আমরা নিয়মিত ড্রেনগুলি সাফাই করা, আবর্জনা মুক্ত করা, এবং যেটা কভার ড্রেনের কথা বললেন, কিছু কিছু জায়গা হয়নি, অনেকটা কাজ করতে গিয়ে অনেক সময় অনেকটা জায়গা ছাড়েনি, অনেকটা অসুবিধা হয়েছিল, কিন্তু এখন সবটা ঠিক হয়েছে, অল্প কিছু কাজ বাকি আছে, হয়তো এই বর্ষার পরে আর কয়েক মাস কাজ করলে যে কভার ড্রেনটা হয়ে যাবে। আবর্জনাকে যেটা বললেন এটা একদম সত্যি কথা বললেন। এটা আগরতলা শহরবাসীকে আমি বলবো যে এটা অদ্ভুত শহর। আগরতলা শহরে যারা বিশেষ করে প্রাণকেন্দ্র সেন্ট্রাল জোন, ইস্ট জোন কিংবা নর্থ সাউথ জোনের মাঝামাঝি যে জায়গাগুলি, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু শিক্ষিত, সচেতন এবং আর্থিক দিক দিয়ে সচ্ছল। আমাদের পৌর নিগমে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে বাড়ি বাড়ি আবর্জনা হাউস গার্বেজ কালেকশন, আপনার বাড়িতে গেলে পরে মাসে মাত্র 60 টাকা দিতে হয়, প্রতিদিন 2 টাকা দিতে হয়। আপনার বাড়ির যে সারা দিনের যে আবর্জনা জেনারেট হয়, যেটা তৈরি হয়, সেগুলি আমরা কিন্তু আমাদের লোকজন যায়, মহিলাদের যে গ্রুপ আছে যে তারা যায়, তারা গিয়ে কালেকশন করে আমাদের গাড়ি দিয়ে আমরা ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যাই। ব্যবস্থাপনা মাত্র আপনাকে 60 টাকা মাসে দিতে হয়। তো অদ্ভুত বিষয়, আগরতলা শহরে এত শিক্ষিত লোকের বাস, এত সচেতন মানুষ, এত আর্থিকভাবে সচ্ছল, তারপর কিন্তু অধিকাংশ মানুষ এটা মধ্যে অংশগ্রহণ করেননি। প্রতি পাড়ায় দেখবেন, আমি জানি না আপনি কোন পাড়াতে থাকেন, ওইখানে কোন গলি আছে কিনা, দেখবেন ওই গলিতে যদি 15টা বাড়ি থাকে, অত 8টা না বা 10টা বাড়ি হয়তো এটার সঙ্গে অংশগ্রহণ করেছে কোথাও, কিন্তু 3-4টে বাড়ি করছে না। ওরা কিন্তু দেখেন ভালো উপার্জন করে, স্বামী স্ত্রী চাকরি করছেন, ছেলে মেয়ে চাকরি করছেন, কিন্তু 60 টাকা দিতে রাজি না। তার রাতের অন্ধকারে, আমরা সারাদিন যে আমাদের লেবররা যে শ্রমিকরা যে কাজ করলো, পরিষ্কার করলো, রাতের অন্ধকারে তারা সমস্ত আবর্জনা ড্রেনে অথবা রাস্তায় ফেললো। এরকম ভাবে প্রতিটি অলিগুলিতে এইভাবে হচ্ছে, মানুষ কাজ একদম আপনি দেখবেন। তা আমরা 1% সেটা করছে, বেশি অংশটা করছে। তো করাতে কি হচ্ছে, ড্রেনগুলি আবার ভর্তি হয়ে যাচ্ছে, নিয়মিত জল যাচ্ছে না। আর আপনি প্রতিটি ড্রেন প্রতিদিন প্রতি মুহূর্তে সাফাই করা বা ভিজিলেন্স থাকা সম্ভব না। আমরা বরং আগরতলা শহর আগের থেকে অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন,
আমরা চেষ্টা করছি আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা। কিন্তু আমাদের জনগণকে সহযোগিতা করতে হবে। আমরা এই বিষয়ে বিভিন্ন ক্লাব, আমি জয়নগর, ধলেশ্বর কিছু কিছু ক্লাব এরিয়া দেখেছি, ক্লাবগুলি নিজেরাই দায়িত্ব নিচ্ছে। সাউথ জোনালও অনেকগুলি ক্লাব নিজেরাই এলাকার লোকদের সঙ্গে কথা বলে মিটিং করে তারাই বলছেন না প্রত্যেকে মিউনিসিপ্যালিটির এই কাজে অংশগ্রহণ করতে হবে, সাহায্য করতে হবে। তা আমরা তো অল্প টাকার বিনিময়ে তাদের যারা যে লেবাররা কাজ করে, আপনি দেখবেন আপনার বাড়ি থেকে ডেলি গিয়ে কোনো মহিলা গিয়ে দুজনকে এটা কালেকশন করছে আবর্জনাগুলি, তারা মাসে যে টাকা পায় সেই টাকা দিয়ে তাদের অ্যাকচুয়ালি চলে না, যে পরিশ্রমটা করে এই কাজটা সবাই করে না। কিন্তু তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য কাজটা করে আমরা কিন্তু আরো বেশি টাকা দিই ওদেরকে এক্সট্রা। তারপর 60 টাকাতে যে টাকাটা আপনি দিচ্ছেন 60 টাকা, এটা দিয়ে আপনার আবর্জনা কিন্তু আমাদের দেবেন্দ্রনগর যেটা ডাম্পিং ইয়ার্ড আছে এখানে কিন্তু যাওয়া সম্ভব না। ওরা কালেকশন করে আপনার বাড়ি থেকে, তারপর কিন্তু বাকি কাজটা আবার আমাদের মিউনিসিপ্যালিটি গাড়ি দিয়ে সবটা কাজ করছে। এর সঙ্গে প্রচুর লেবার নিযুক্ত, গাড়ি, টোটাল সিস্টেমের মধ্যে অনেক টাকা খরচা হয়। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা নিয়ে, কেন আমাদের তো পরিষেবা দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, আগরতলা শহরের মানুষ কিন্তু সেই জিনিসটা করে না। আমাদের পেনাল্টি অনেকে বলেন, আমাদের অফিসে এসে বলেন যে আপনারা কেন পেনাল্টি নেন না, কেন ফাইন করেন না। ফাইনের আমাদের প্রফেশন আছে, কিন্তু আমরা বিশ্বাস করি কোনো কিছুই ফাইন করে বা জরিমানা করে আপনার কোনো আইনগত ব্যবস্থা নিয়ে এটা একটা স্কিম সাকসেসফুল হয় না। মানুষ যদি সার্বিকভাবে আন্তরিকভাবে যদি এর মধ্যে অংশগ্রহণ না করে। তো আপনি রাতে অন্য করে আপনার বাড়ি থেকে এক বালতি ময়লা ফেলে দিলেন আপনার ড্রেনের সামনে বা রাস্তায়, আমি কি রাত্রেবেলা 11টার সময় বা 12টার সময় আমরা কোথায় দেখবো, কাকে ফাইন করবো? একদম। পরের দিন যদি আমি বলি, আমাদের অনেক সময় বলে ওনারা করে, তো ওনারা করেছেন আমাদের কাছে বলেন, আমরা বলি আপনারা কেন বাধা দেন না? কষ্ট কে পায়? একটা রাস্তার ড্রেন যদি পরিষ্কার না থাকে মশার উপদ্রব হয়, মশার সৃষ্টি হয়, লার্ভার সৃষ্টি হয়, দ্বিতীয়ত দুর্গন্ধ হয়, তো আশেপাশে বাড়িটা কষ্ট পায়। তা আপনারা বাধা দিন, আমাদেরকে সহযোগিতা করুন বা স্পেসিফিক বলুন আটকানোকে। কিন্তু আমাদের পক্ষে তো রাত্রি 12টার সময় কে ফেললো এটা দেখা আইডেন্টিফাই করা সম্ভব না। পরের দিন যখন ওকে বলবো আমরা আপনার কথা শুনে আপনার বাড়িতে যখন আমি যাবো, ওদের বলবো সে করবে, সেটাই তো কি করা? এখানে একমাত্র সমস্ত নাগরিকদের সচেতন হওয়া এবং সংঘবদ্ধভাবে এটাতে বাধা দেওয়া এবং পৌর নিগমের যারা বাড়ি বাড়ি কালেকশন করে তাদেরকে সহযোগিতা করা। তো কি বাড়িটা পরিষ্কার থাকবে, ড্রেনটা থাকবে, রাস্তাটা পরিষ্কার, আগরতলা পরিচ্ছন্ন করার যে পরিকল্পনা এটা সফল হবে এবং সুস্থ থাকবে। সার্বিকভাবে আবর্জনা মুক্ত থাকলে সুস্থ হবে। আপনি দেখবেন আগরতলা শহরে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি, প্রতিনিয়তই। আপনি একটা কথা বলেছেন শুরুতে যে রাতে দিনে কাজ হয়, বললেন না? আমরা ওই দিনের বেলা দুর্গন্ধ হয়, ট্রাফিক জ্যাম হয়, বড় বড় গাড়ি, কথা বলেছিলেন শুরুতে। আমার যেটা মনে আছে বললাম, যেটা বলছি, আমরা চেষ্টা করেছি, চেষ্টা করছিও যাতে আমাদের সমস্ত কালেকশনটা গার্বেজটা যাতে এখান থেকে আমরা ডিসপোজ করি রাত্রিবেলাতে। তো এখানে হচ্ছে কি, আমাদের যারা এই শহর আশপাশে যারা শ্রমিকরা, লেবাররা, তারা রাস্তাতে কাজ করতে চায় না, তাদের বিকেলে পরে কাজ করতে চায় না। আর এই কাজটা সবাই করতে পারে না, সেটাই সবাই করবেও না। তো যারা করে তারা এখানে বাইরে সিটিতে রাত্রে করার একটা মানসিকতা আছে। এখানে আমরা তো রাত্রিতে অনেক সময় কাজ হয়, বিশেষ দুর্গাপুজোর সময় আমরা সারা রাত তো কাজ করি, দিনেও করি, সারা রাত। যে কথাটা আমি বলেছিলাম যে মাঝের মধ্যে দেখা যায় বড় বড় এএমসির গাড়ি যেগুলো, সেগুলো অফিস টাইমে বেরিয়ে পড়ে, যেগুলো গার্বেজ কালেকশনের গাড়িগুলো, সেগুলো যানজটের একটা সমস্যা হয়ে যায়, সেটা একটা অভিযোগ থাকে। দুইটা বিষয় বললাম, যে লেবার একটা প্রবলেম আছে। আরেকটা হচ্ছে কি, আমরাও এটাও দেখেছি, আমরা আসলে পরবর্তী সময় আমরা সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব এই প্রক্রিয়াতে এবং কি কি করা উচিত। তো আমরা দেখেছি, আপনি যেটা বললেন, যদি আমরা দেখেছি রাত্রে আমরা কালেকশন করেছি, ধরুন আপনার বাড়ির সামনে আপনার গলি বা আপনার পাড়ার থেকে আমরা রাত্রেবেলা আজকে ক্লিয়ার করলাম, আচ্ছা 10টার সময়, 11টার সময়, 12টার সময় করলাম, করে নিলাম। তাহলে পরের দিন তো আবার রাত্রি 12টা যাবে না ওই গাড়িটা। তো আপনার বাড়িতে যে গার্বেজটা জেনারেট হলো সারা দিনের পরে এটা তো আপনি কি করবেন? প্রায় মানুষই বাড়ি বাড়ি দেয় না, তো ওই ইসের সঙ্গে যুক্ত থাকে না। তারা কি করে আবার রাস্তার পাড়ে রাখে বা ড্রেনে ফেলে দেয়। রাস্তার পাড়ে রাখলে কি হয়, সারাদিন এটা নোংরা ছড়াছড়ি হয়, তো আরো বেশি দুর্গন্ধ হয়। এটা তো আবার রাত্রেবেলা আসবে, তো অটোমেটিক সারাদিন ভোগ করতে হয়। তো এই কারণে আমরা সকালবেলা পরিষ্কার করি, করার পর আবার যে সারাদিন যেটা হয় মানুষ পরের দিন সকালবেলাতে এটা কালেকশন করি। আর
যত ফেলে এটা বলবো কিছু বাজারও আমরা দেখেছি, এটা আমরা এবার চৈত্র মাস গেলে বৈশাখ মাস থেকে আমরা সমস্ত বাজারগুলি ধরবো, তাদেরও আবর্জনা রাস্তায় ফেলে রাখে। যত আপনার আগরতলা শহরে দেখবেন তারা প্রতিনিয়ত হাজার হাজার টাকা ডেইলি ইনকাম করছে। তাদের সিস্টেম আছে প্রতিদিন 5 টাকা দিলে পরে আমাদের কর্পোরেশন থেকে গার্বেজটা কালেকশন করে, যেভাবে করে বাড়িতে যেমন 2 টাকা নেয় পার ডে, বিজনেস সেন্টারে বেশি হয় 5 টাকা করানো হয়, তারা ডেইলি প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু ওইটাতে তারা ঢোকে না। আর আপনি বলবেন যখন ডেপুটেশন দেবে বলবে বা নিউজে আপনাদের মতো কোনো কোনো চ্যানেল বা তারা বলবে যে আগরতলা পৌর নিগম কাজ করে না, আবর্জনা পরিষ্কার করে না, নোংরা থাকে, ড্রেন পরিষ্কার করে না, তা কাদের জন্য পরিষ্কার থাকে না এটা তারা বোঝা উচিত। একদম। তা আমরা তো কাজ করছি, আমাদেরও তো সীমাবদ্ধতা আছে, তো আমরা চেষ্টা করছি, আমাদের সরকারের জন্য সদিচ্ছা আছে। বললাম তো আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি প্রায় সময় আমাদেরকে ডেকে বলেন যে শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য বলেন, যানজট মুক্তের জন্য বলেন, শহরে যাতে আরো সুন্দর হয়, উন্নত হয়, উন্নত পরিষেবা দেওয়ার কথা উনি বলেন। ওনার সরকারের তরফ থেকে আমাদের সহযোগিতা করছেন, আমরাও আমাদের কর্পোরেটররা চেষ্টা করছে। আমরা কিন্তু আমাদের একটা অংশ থেকে আমরা সাহায্য কম পাচ্ছি, যেমন ট্যাক্স। একটা কথা বলি, আপনি পরিষেবাটা কতটা দিতে পারবেন, কিছুটা তো আপনাকে সাহায্য করতে হবে না। যারা এলাকা, আমরা 40% উপরে লোক আমাদেরকে ট্যাক্স দেয় না। আচ্ছা, 40%-এর উপর লোক ট্যাক্স দিচ্ছে না, কিন্তু পরিষেবা কিন্তু 100% দিতে হচ্ছে। একদম। যখনই জল পাচ্ছে না, বৃষ্টি হলে জল জমে গেলে, আলোর ব্যবস্থা, আলো লাইট না থাকে, কোনো কারণে বাল্ব নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু পৌরসভাকে বলে, ফোন করে, ওয়ার্ডে বসে আসে, পত্রিকা এসে যায়, বিরুদ্ধে বলে যে পরিষেবা পাচ্ছি না, কিন্তু উনি কিন্তু ট্যাক্স দেন না। যে গলা ফাটাচ্ছে, যে চাইছে, সে কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন না। তারপর আমরা করে যাচ্ছি, কারণ এটা একটা আমরা সার্ভিস ওরিয়েন্টেড আমরা মনে করি যে আমরা এটা পরিষেবা দেওয়ার কথা, কিন্তু কতটা দেবেন, কখন, কতটা বেশি সম্ভব। আমরা তো ট্যাক্স বাড়াই না যাতে মানুষের উপর চাপ না পড়ে, কিন্তু পরিষেবা কিন্তু আমরা বেশি দিচ্ছি। দিন দিন আধুনিক পরিষেবা পাওয়া যাচ্ছে। এখন আপনি দেখবেন আবর্জনা নিয়ে শহরে, আমি যত এবার যে G20 যারা এসছেন, অনেক বিদেশি প্রতিনিধি এসছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা বলেছেন যে সুন্দর আগরতলা, সুন্দর রাজ্যের আতিথেয়তা, এত সুন্দর সরকারি ব্যবস্থাপনা, পাশাপাশি আগরতলা শহরটা এত ক্লিন তাদের চোখে। তো আমি বললাম যে আমরা চেষ্টা করছি। দেখবেন এখন আস্তে আস্তে দেখবেন শহরটা অন্যরকম হয়েছে। আগে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল, আপনাদের শহরের লোক, আপনি দেখবেন কামার পুকুর, আমাদের যেখানে আছে আপনার হারদন সঙ্গের সামনে যে পুকুরটা, 2টা ফেজে, রানীর পুকুর, এবং কৃষ্ণনগরের নিউ ওয়েস্ট ক্লাবের সামনে একটা পুকুর, ছাত্রসংঘের সামনে একটা পুকুর আছে। এরকম বিভিন্ন শহরে, কলেজ এমএ কলেজ যেতে 3টে পুকুর ছিল, এগুলি এখন দেখেন সেলফি পয়েন্ট হয়ে গেছে, হাজার হাজার মানুষ এখন দেখতে যায়, অ্যাট্রাকশন পয়েন্ট হয়ে গেছে সবগুলি। রানী পুকুরে যান, আপনি দাঁড়াতে পারবেন না, এত লোক। আমরা আস্তে আস্তে শহরগুলি যেগুলি পরিত্যক্ত পুকুর ছিল, যেগুলি থেকে পরিবেশ দূষণ হতো, মানুষের আবর্জনার জায়গা, ফেলার জায়গা হতো, এটা আমরা এখন পরিষ্কার করে, সংস্কার করে এই জলটা ব্যবহারযোগ্য করেছি। চারিদিকে পার বেঁধে মানুষের হাঁটার ব্যবস্থা করেছি, লাইট লাগিয়ে বিউটিফিকেশন ব্যবস্থা করেছি। সার্বিকভাবে শহরটাকে অন্যভাবে সাজানো হচ্ছে। আপনি দেখবেন আমরা 3 কালার লাইট, ট্রাই কালার লাইট লাগিয়েছি সারা শহরে। এবার তো যারা বিদেশিরা এসছে তারা অত্যন্ত প্রশংসা করেছে। আমরা শহরটা কিন্তু দেখবেন ফ্লাইওভারে যান, কোথাও যান, মনে বাইরের সিটি, বাইরে আগরতলা শহরে বাইরে অন্য সিটির সঙ্গে এখন আগরতলাকে আস্তে আস্তে মানুষ তুলনা করছে। একদম, এরা বড় সিটি, অনেক ব্যবস্থাপনা আছে, কিন্তু আমরা ছোট শহরকে আমরা সাজানোর চেষ্টা করছি আমাদের চিন্তা ভাবনার মধ্যে। তো এটা তো আগেও করতে পারতেন। 25 বছর ধরে যারা রাজত্ব করেছেন, সিপিএম সরকার ছিল, পৌর নিগম ছিল সিপিএম এর দখলে, তারা কেন কাজগুলি করেননি? এটা আমরা আজকে 1 বছর করতে পেরেছি বা করার চেষ্টা করছি। তো তাদের মানসিকতা ছিল না, তাদের করার সদিচ্ছা ছিল না, তারা আগরতলা শহরবাসীর কথা কোনোদিন চিন্তা করেননি। শহরের মানুষের যে সমস্যা আছে তার থেকে বের করা তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, বা নতুন করে আগরতলাকে সাজানোর ভাবনা তাদের ছিলই না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার এবং আমরা চিন্তা করছি যে শহরকে কত সুন্দরভাবে সাজানো যায়, শহর মানুষকে কত বেশি পরিষেবা দেওয়া যায়। একদম। দীপকবাবু, আমরা আজকে এই জল নিয়ে কথা বললাম, আগরতলা শহরের জলমগ্নতা, ওয়াটার লগিং নিয়ে কথা বললাম, নিকাশি ব্যবস্থা নিয়ে কথা বললাম। নিকাশি ব্যবস্থার আপনি একটা কথা বললেন যে জল যদি স্ট্যাগনেন্ট না থাকে, অর্থাৎ জমে না থাকে, তাহলে মশার সমস্যা অনেকাংশেই দূর হয়ে যায়। আমরা আগরতলা শহর, সেটা বাস্তব যে বিগত সময় যেরকম দেখেছি যে একটা ড্রেনে দেখা যেত দিনের পর দিন, মাসের পর মাস জল জমেই রয়েছে,
সেই চিত্রটা দেখা যায় না। জল ফ্লো করছে সেই চিত্রটাই এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তারপরেও মশার কোনো উপদ্রব না বাড়ে, মশার যাতে কোনো যন্ত্রণা মানুষকে সহ্য করতে না হয়, তার জন্য আগরতলা পুর নিগম কি করছে, এই মুহূর্তে কি পদক্ষেপ নিচ্ছে আগরতলা পুর নিগম? না, এটা একটা ধারাবাহিক সিস্টেম থাকে আমাদের পৌর নিগমে। আমাদের প্রতিটি ওয়ার্ডে অ্যান্টি লার্ভার আমাদের স্প্রে করা হয়, ফগিং মেশিন আছে। আমরা গত কাউন্সিল মিটিং একটা সিদ্ধান্ত নিয়েছি আর্জেন্ট বসে, যে মশার উপদ্রব বেড়ে গেছে, তা আমরা আরো কিছু আমরা মেশিন কিনবো যেগুলিতে আমরা ফগিং করা যাবে। আর দ্বিতীয়ত আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছি। আমরা এক ধরনের মাছ আমরা ড্রেনে ছাড়ছি, এগুলি ওই লার্ভাগুলি খেয়ে ফেলে নষ্ট করে দেয়। এগুলি আমরা প্রায় বড় অনেকগুলি ড্রেনে আমরা ছেড়েছি এবং উপকারিতা পেয়েছি। আর মেইনলি আমরা ফগিং মেশিন দিয়ে আমরা স্প্রে করার চেষ্টা করছি। সার্বিকভাবে মেইন যে সমস্যা বলবো, শুধু ড্রেনে জল থাকলে যে হয় না, অনেক বাড়িতে জল জমে থাকে, অনেক বাড়িতে আবর্জনা পড়ে থাকে। এই মশাও তো এখান থেকে তৈরি হচ্ছে, শুধু ড্রেনে হচ্ছে এরকম না তো। আমার বাড়িতে আমি যদি পরিষ্কার না থাকি, পরিচ্ছন্ন না রাখি আমার বাড়িটা, আমার বাড়িতে তো মশা তৈরি হচ্ছে। তবে এমনিতেই সরকার, রাজ্য সরকার, আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের পৌর নিগম ম্যালেরিয়া এবং ডেঙ্গু থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাদের কর্মসূচি আছে ধারাবাহিকভাবে। এবং এই সিজন আমরা করি। পাশাপাশি আমরা ওই নিকাশি ব্যবস্থা জোর দিয়েছি যাতে কোথাও বৃষ্টি বা কোনো জল কোথাও জমে না থাকে। এবং আমরা আবেদন রাখছি শহরবাসীর কাছে, আপনাদের বাড়িটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে মশার সৃষ্টি না হয়, আপনার সৃষ্টি না হয়। পরিষ্কার থাকলে আপনারা সুস্থ থাকবেন, আপনারা সুস্থ থাকলে শহর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমরা সেভাবে চেষ্টা করছি। আমার বিশ্বাস এবং ধারণা, আমরা আস্তে 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 আধুনিকভাবে সমস্ত কিছু প্রয়োগ করে বিজ্ঞানসম্মতভাবে শহরবাসীকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে পারবো। একদম। অবশ্যই এই মশার কথা আপনি বললেন, যে ফগিং মেশিনগুলোর কথা বললেন, বিভিন্ন জায়গাতে আমরা স্প্রে দেখতে পারি। এর আগে অবশ্যই দেখা যেত যে বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করা হতো, সেই বিষয়টা কি পাশাপাশি এখন আছে? বাড়ি থেকে দেখবেন আমাদের স্টাফরা যায়, তারপর আপনার বাড়িতে গেলে আপনার থেকে সই নিয়ে আসে, সেই যে স্প্রে করলো। এটা আমরা প্রমাণ চাই, যে যাতে ওই তারা বলতে না পারে যে আমরা করেছি 100 বাড়ি, কিন্তু 100 বাড়ি যায়নি। অনেক সময় অভিযোগ আসে মেশিন নিয়ে আসে না, যায় না। এটা অনেকের হ্যাবিট হয়ে গেছে অভিযোগ করা, দেখে না, বুঝে না। ইচ্ছে করলে আমার বাড়িতে ডেইলি ফগিং মেশিন আমার পাড়াতে ঢুকতে পারবে না, সম্ভব না, না সেটাই। তো এটা দেখা উচিত, বোঝা উচিত। তা আমাদের চেষ্টা চলছে। একটা পৌর নিগম মাত্র 1 বছর 3-4 মাস হয়েছে, তো 25 বছর যে সমস্যাগুলি রেখে গেছে, এগুলি সমাধান করা তো সম্ভবত আমরা চেষ্টা করেছি। আমরা বলেছি লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে যেগুলি কাজ হয়নি, এত পরিমাণ কাজ আমরা করেছি। যদি হিসাব ধরি, যত টাকা আমরা ব্যয় করেছি পৌর নিগমে, রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থার জন্য আগের পৌর নিগম যারা সিপিএম পরিচালিত পৌর নিগম লাস্ট 15 বছর যে টাকা খরচ করেনি, আমরা 1 বছর সে টাকা খরচ করেছি। ডেভেলপমেন্ট তো হবেই। তো কেন করতে পেরেছি? আমাদের সরকার আছে। তাদেরও তো সরকার ছিল সিপিএম, তাদের তো বামফ্রন্ট সরকার ছিল, পৌর নিগম ছিল, তাদের বললাম সদিচ্ছা ছিল না, মানুষের সমস্যার সমাধানে তারা সচেষ্ট ছিলেন না বা আন্তরিক ছিলেন না। আর আমাদের পৌর নিগম, আমাদের সরকার প্রথম থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নির্বাচনে এসেছি যে মানুষের সমস্যা দূর করবো বলে কথা দিয়ে। তো মানুষ আমাদের কথার উপর ভরসা রেখে, আমাদের সরকার এবং আমাদের দলের উপর ভরসা আস্থা রেখে আমাদেরকে আশীর্বাদ করেছেন, কাজ করার সুযোগ দিয়েছেন। তো আমরা এখন কাজ শুরু করেছি। আমরা চাইবো এখন সবাই যাতে আমাদেরকে সহযোগিতা করে। দেখবেন আগরতলাকে, আমি বললাম তো আস্তে আস্তে, আপনি দেখবেন কুমারটিলা, আমার পুকুরটা গিয়েছেন কি এদিকে, আমি শহরবাসীকে বলবো একবার যাতে কুমারটিলা পুকুরটা পরিদর্শন করে। এটা পরিত্যক্ত ছিল, একটা বন্ধ হয়ে গেছিল, আমরা চালু করেছি, চারিদিকে আলোর ব্যবস্থা করেছি, নিজে গিয়েছি, গাছ লাগানো হয়েছে ওই এলাকার লোকদের নিয়ে, সুন্দর জায়গা হয়ে গেছে। এখন মর্নিং ওয়াক করেন মানুষ। এখন না, আপনি আরো দেখবেন আমরা 6 কোটি টাকা খরচ করে এখান থেকে মিউজিক্যাল ফাউন্টেন লাগানো হয়েছে। এবার বিদেশি যারা এসছে তারা প্রথম এটা দেখেছে, নির্মলা দেখেছে, এটাও দেখেছে। এটা দেখে এত আপ্লুত হয়েছে তারা, নির্মলা সুন্দর করেছে। তারপর আমরা অন্যান্য পুকুরগুলি সাজানোর চেষ্টা করছি। বিভিন্ন দেখবেন আপনি হকার্সের ভিতরে যে পুকুরটা আছে, সমস্ত জায়গাতে আমরা ফাউন্টেন লাগানো হচ্ছে। এবং মধ্যপাড়ার পুকুরে দেখবেন, চলমান সঙ্গের সামনে যে পুকুরটা আছে, কোনো পুকুর এখন পরিত্যক্ত অবস্থায়, কোনো পার্ক ব্যবহারযোগ্য করা হচ্ছে। আগে পার্কগুলিতে দেখা যেত সিপিএম পিরিয়ডে এখানে কি বলবো, মদের ঠেক ছিল কিংবা নেশাকারীদের আস্তানা ছিল বা সমাজ বিরোধী কার্যকলাপ চলতো। এখন পার্কগুলি আপনি দেখবেন আগরতলা শহরে, আমি বললাম তো, আমাকে বলবেন আপনি দেখে, যে পরে যখন ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে পার্কটাও কোনো ওয়ার্ডে থাকে,
জলাশয়গুলি কোনো না কোনো ওয়ার্ড আছে, আমরা নতুন নতুন করে নাগরজল সংলগ্ন ভট্টপুকুরের জায়গায়, মন্ত্রীবাড়ি যেটা মিলন সংঘের জায়গায় পুকুরগুলি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে নিজে কথা দিয়েছেন নির্বাচন আগে যে আমরা সরকারে আসলে পর আমরা এই কাজগুলি করব। উনি যথেষ্ট পরিমাণ ফান্ড দিয়েছেন, অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতা করছেন, আমরা এই কাজগুলি শুরু করেছি। আগরতলা শহরে আমি বলবো কোথাও কোনো পুকুর পরিত্যক্ত অবস্থা থাকবে না। আমরা এডিবি ফান্ডে 60টা পুকুরকে আমরা অন্তর্ভুক্ত করেছি আগরতলা শহরে, বিভিন্ন ওয়ার্ডে, শুধু শহরের মেইন জায়গায় না, বিভিন্ন ওয়ার্ডে আমরা 60টা পুকুরকে আমরা অন্তর্ভুক্ত করেছি, যেটি বিউটিফিকেশন করবো, সংস্কার করব, পার বাঁধাবো যাতে মানুষ চলাচল করতে পারে। একদম প্রচুর আমরা পার্ক হাতে নিয়েছি, প্রচুর এরকম ব্যবস্থা করেছি। আপনি অ্যালবার্ট একটা পার্কে যাবেন, স্মার্ট সিটি যেটা, এটা দেখার বিষয়। এখন বিদেশি দেশি যত বড় লোক আসুক, তারা কিন্তু আগেই পর্যটক হোক এটাতে যায়। একদম আপনি দর্শনীয় দেখবেন, জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এখন এমবিবি আমরা চমনি করেছি, কামান চমনির সঙ্গে যেটা, এটা সরলা মোড় ছিল দীর্ঘদিন ধরে। এটা কোনো আমরা বলতাম কামান চমনি, কিন্তু পাঁচের মোড়টা কোনো বলা যায়। আমাদের মুখ্যমন্ত্রী এটা দায়িত্ব নিয়ে আমাদেরকে বলেছেন এই কাজটা করতে। ওনার চিন্তা, ওনার ভাবনাতে কিন্তু এই কাজটা হয়েছে। তো আমাদের আগরতলা শহরের, আজকে কিন্তু আগরতলা শহর নর্থ ইস্টের সবচেয়ে পুরাতন পৌরসভা, কিন্তু 152 বছর হয়েছে। কলকাতা, কুমিল্লা আগে এটা হয়েছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এটা রূপকার কে ছিলেন? মহারাজা বীর বিক্রম। তো ওনার কোনো সিপিএম পিরিয়ডে, এই সরকারের পিরিয়ডে কোন রকম মহারাজকে সম্মান জানানো হয়নি, রিকগনিশন দেওয়া হয়নি। আমরা যেহেতু আগরতলা শহরকে উনি রূপকার ছিলেন, তৈরি করেছেন, ওনার প্ল্যানও হয়েছে। তো ওনাকে আগরতলা শহরটা কোথা থেকে শুরু হয়? ওই জায়গাতে মাইল ফল 0 পয়েন্ট, এখান থেকে যদি সাবরুম যত কিলোমিটার, এখান থেকে ধর্মকর্ম এখান থেকে গোনা, এখান থেকে মাপা। হ্যাঁ, কাজে মহারাজের প্রতিকৃতি আমার মূর্তিটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এখানে রাখতে হবে, যে মহারাজ যেটা শুরু করেছেন, মানুষ যাতে আগরতলা শহর ঢুকলে মহারাজকে মনে করে, এবং এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে যাতে সবাই জানে সেটা। আমাদের সরকারও আন্তর্জাতিক বিমানবন্দর মহারাজা নামে দিয়ে বীর বিক্রম, বিদেশ থেকে যারা আসবে বা মহারাজকে জানবে যে মহারাজ কে ছিলেন, কি করেছেন রাজ্যের জন্য। দীপক বাবু, আমাদের সময় একদমই আজকে শেষ। অবশ্যই আমরা বেশ কয়েকটা সমস্যা নিয়ে কথা বললাম এবং তার পাশাপাশি সমস্যার কি কি সমাধান আগরতলা পুর নিগম এখন অবধি করেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। অবশ্যই আমরা আজকের এই প্রথম পর্বে বিশেষ করে ওয়াটার লগিং নিয়ে কথা বললাম, নিকাশি ব্যবস্থা নিয়ে কথা বললাম। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, অবশ্যই আমরা ধারাবাহিকভাবে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে এই বিশেষ নিবেদন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো প্রত্যেক বৃহস্পতিবারে রাত 9টা থেকে 10টা, মেয়রের সাথে 1 ঘন্টা। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে, যেভাবে ওয়াটার লগিং এবং তার পাশাপাশি সেখানে মশা এবং নিকাশি ব্যবস্থা নিয়ে মূলত আমরা আলোচনা করলাম। মেয়র দীপক মজুমদার বিভিন্নভাবে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে কি কি কাজ এখনো পর্যন্ত হয়েছে, আরো কি কি প্ল্যান রয়েছে আগরতলা পুর নিগমের, সবটাই আমরা শুনলাম। অবশ্যই আগামী দিনে আপনাদের কাছে আমরা পৌঁছে যাব ওয়ার্ড ভিত্তিক, জোন ভিত্তিক যখন আমাদের আলোচনাগুলো হবে। আপনাদের কি সমস্যা রয়েছে, আপনারা কি চাইছেন, আপনারা কোনটা ভালো দেখছেন বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কিন্তু সেগুলো আপনাদের কাছ থেকে আমরা নিয়ে আসবো এবং অবশ্যই আমরা মেয়রের কাছে সেগুলো পেশ করব। আজকের এই অনুষ্ঠানের অবশ্যই আমরা শেষ সময়ে চলে এসেছি। আবারও আমরা ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ মেয়র বাবু আপনাকে, এবং আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং পরবর্তী সময় অবশ্যই আরো বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী দিন অবশ্যই আলোচনা করব। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা অবশ্যই উপভোগ করেছেন। আমরা আশা করব আগামী বৃহস্পতিবার আবারও দেখা হচ্ছে। আগরতলা পুর নিগমের অন্য কি সমস্যা রয়েছে, আগরতলা পুর নিগম কি করেছে, কতটা হবে আগামী দিনে, সবটা নিয়ে কিন্তু আবারও পরের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে এই অনুষ্ঠানে মেয়রের সাথে 1 ঘন্টায়। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।